আপনারা নিশ্চয়ই সারাদিনে কখনো কখন টিভির পর্দায় নজর রাখেন, সেটা বঙ্গের হোক বা সারা ভারতের যে কোনো জায়গায় হতে পারে। টিভির পর্দার দিকে যদি নজর রাখেন তাহলে রোজই মনে হবে সকাল থেকে সন্ধে এই বুঝি যুদ্ধটা শুরু হয়ে গেল, এই 5 মিনিটের মধ্যে শুরু হবে, ভারত বেড়ে গুড়িয়ে দেবে, ভারত বদলা যায়, ভারত ফুসছে, বদলার অপেক্ষায় ভারতবাসী, নানা রকম উল্টো দিক থেকে কতগুলো ওখান থেকে পরমাণু তাক করা আছে, পরমাণু অস্ত্র ওখান থেকে পাকিস্তানের থেকে, ঘন্টায় ঘন্টায় আপডেট, তার সঙ্গে মিউজিক। এখানেই শেষ নয়, আমি ন্যাশনাল চ্যানেলগুলোতে দেখছিলাম কেউ কেউ তো প্রায় এই সেনাবাহিনীর পোশাকে পর্যন্ত অ্যাঙ্কারেরা দাঁড়িয়ে যাচ্ছে এবং ওই ভিডিও ভেসে আসছে যে কিভাবে গুম করে একটা আওয়াজ হচ্ছে, সেখান থেকে ছিটকে পড়ছে গুলি, সমস্ত রকম গ্রাফিক্স হচ্ছে, প্রায় রোজ যুদ্ধ হচ্ছে সকাল থেকে সন্ধে। প্রত্যেকেই চ্যানেলে চ্যানেলে একে তো অ্যাঙ্কার, তারা ক্রমশ তাদের উত্তেজনার পারদটা তুলছে, সেই সঙ্গে যুক্ত হয় রোজ প্রাইম টাইমে সান্ধ্য, যেটা আমরা আসর বলি, সেখানে নানা ধরনের প্রাক্তন সেনা অফিসার, কেউ বিএসএফ, কেউ সেনা, কেউ নৌবাহিনী, তারা প্রত্যেকে এবং অনেকে তো আর কি ওই টুপি পরে চলে আসছেন, ওই ব্লেজার পরে চলে আসছেন, এবং দীর্ঘদিন হয়তো তারা অবসর নিয়েছেন, তারপরেও তারা অবলীলায় বলে যাচ্ছেন। হয়তো কেউ 10 বছর 15 বছর আগে কোথায় কি জলের মতো তারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এবং ভারত এই আক্রমণ করলো বা এই আক্রমণ করলো সেটা সব সময় বলে যাচ্ছেন। অর্থাৎ টিভি সুইচটা অন করলেই, রিমোটটা ঘোরালেই আপনারা যুদ্ধ এই লেগে গেল বলে। সেটা আজকের দিন নয়, যে 22 তারিখ থেকে যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাক হয়েছিল এবং এই নিরীহ 25 জন মানুষকে মেরে ফেলা হলো, সেখানে যারা পর্যটক গিয়েছিলেন, তারপর থেকে রোজ যুদ্ধ বাঁধিয়ে যাচ্ছে এই মিডিয়াগুলো। দেশ মনে হচ্ছে যে যুদ্ধ করলেই আর কি যতটা সহজ, এসি ঘরে বসে এক একটা টিভি চ্যানেলের অ্যাঙ্কাররাই মনে হচ্ছে এক একজন করে কমান্ডেন্ট। আপনাদের চলুন আমি এই এতে একটা ঘটনার কথা বলি, কারণ সেই ঘটনার সঙ্গে কিন্তু আজকের এই 2025-এ ভারত পাকিস্তানের এই যে পরিস্থিতি, অনেক কিছু মিল পাবেন। সেটা হয়েছিল 1999 সালে, আপনাদের মনে আছে, সেটা হচ্ছে কান্দাহার বিস্ফোরণ, কান্দাহারে বিমান ছিনতাই। তখন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। তখন কিন্তু এই টিভির যুগ নয়, 24x7 দুটো তিনটে চ্যানেল ছিল সেরকম, তাও এই মিনিটে মিনিটে এক্সক্লুসিভ খবর, ব্রেকিং নিউজ, এর দৌড়াদৌড়ি ছিল না। কিন্তু আমার মনে আছে যখন এই কান্দাহারের অপহরণ হলো, তখন টিভিতে দেখাতে শুরু করলো যে এরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে চলে গেছে এবং ইমিডিয়েট তারা যারা অপহৃত আছে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা যারাই থাকুক, ইমিডিয়েট তাদের রিলিজ চায়। এবং সেটা গভর্নমেন্টের ওপর কিন্তু চাপ অনেক দূর বাড়িয়ে দিয়েছিল, কারণ একদিকে সমস্তভাবে এই চ্যানেলগুলো দেখিয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট কেন অ্যাক্ট করছে না, গভর্নমেন্ট কেন অ্যাক্ট করছে না। এবার সেখানে আপনাদের ওই কান্দাহারে যে জঙ্গিরা ছিল, তারা তখন এই মাসুদ আজহার সহ 3জনকে বলে এদের 3জনকে রিলিজ করতে হবে। এবং সেখানে যশবন্ত সিং এবং আজকের আমাদের যিনি অজিত ডোভাল, যিনি আজকে সর্বশক্তি মান এনেছে, তিনিও কিন্তু সেখানে গিয়েছিলেন। সেই ইয়েতে আলটিমেট যেটা হলো, সেটা কিন্তু এই অনেকটাই এই চাপ হয়তো সরকার শেষ পর্যন্ত রাখতে পারেনি ক্রমাগত, এবং 3জন জঙ্গিকে ছেড়ে পর্যন্ত দিতে হয়েছিল। সেই মাসুদ আজহার কিন্তু তারপরে সেই যে পাকিস্তানে চলে যায়, তারপর
নানা রকম ভারত বিরোধী কার্যকলাপ সে ওখান থেকে বসে আইএসআই, পাকিস্তান সেনা তাদের সাহায্য দিয়ে দিনের পর দিন করেই চলেছে। এবার এই যে ঘটনা পেহেলগাঁওয়ের, সেখানেও কিন্তু মাসুদ আজাহারের যোগসূত্র কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং বলা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরেও মাসুদ আজহার এসেছিল। এবারের প্রতিযোগিতা কিন্তু আরো তীব্র। তখন যদি 3টে চ্যানেল থাকে, এখন 350-400 চ্যানেল। এবং তখন 1999 সালে কিন্তু এই টিআরপির দৌড় কিন্তু ছিল না, এখন যুক্ত হয়েছে টিআরপির দৌড়। মিনিটে মিনিটে সেখানে তাকে কিছু না কিছু নতুন দিতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব বৈঠক করছেন, প্রতিরক্ষা সচিব বৈঠক করছেন, সেটাও মিউজিক দিয়ে দিয়ে মনে হলো এই বৈঠক থেকে বেরিয়েই প্রতিরক্ষা সচিব বলবে হয়তো বাইরে প্রেস কনফারেন্স করে, চলুন এই যুদ্ধটা শুরু। প্রধানমন্ত্রীর সঙ্গে এনএসএ আগে কতবার বৈঠক করেছে পেহেলগাঁওয়ের আগে, কেউ কোনো খবর রাখেনি। কিন্তু এখন এনএসএ কবার ঢুকলেন, কবার বেরোলেন, এনএসএর সঙ্গে কারা ঢুকলেন, এবার প্রধানমন্ত্রী খুলে ছুট দিয়ে দিয়েছে সেনাবাহিনীকে, এই সেনা আক্রমণ করবে। ভারত ক্রমাগত ওই টিআরপির জন্য কিন্তু একটা চ্যানেল আর একটা চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এবং এখন যেটা হচ্ছে দেখুন, বাজপেয়ীর আমল থেকে নরেন্দ্র মোদীর আমল, এখন কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন শুধুমাত্র যে টিভি মিডিয়া নয়, এর সঙ্গে শক্তিশালী হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়ার ওপর এই সরকার বা বিজেপি যথেষ্ট গুরুত্ব দেয়। কারণ আমরা দেখেছি নরেন্দ্র মোদী কিন্তু পডকাস্টে পর্যন্ত নিজে হাজির হচ্ছেন, নানা রকম পডকাস্টে উনি নিয়মিত হাজিরা দেন। তাই সোশ্যাল মিডিয়ার ওপর এই সরকার এবং প্রধানমন্ত্রী সেখানেও যথেষ্ট গুরুত্ব দেন। এবং এই সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, এটা কিন্তু সব দলই মনে করছে। তো সোশ্যাল মিডিয়ায় তো সবাই মিলে বলা যেতে পারে এই হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে এখন সমর বিশেষজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন যে কোনো জায়গায় যে পাকিস্তানের হাতে কি অস্ত্র এলো, ভারতের হাতে কি অস্ত্র এলো, একদম জলবৎ তলরং তাকে সবাই জানে। ওদের টার্কি কি পাঠালো, কটা সাবমেরিন পাঠালো, চীন কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করছে সেটাও জানে। আবার ভারতে কি কি কটা রাফেল আছে, কটা মিগ আছে, সেটাও মুখস্থ। কোন দিক দিয়ে ভারত ঢুকবে, ভারত যদি জল বন্ধ করে দেয় কি হবে, পাকিস্তান কতদিনে শুকিয়ে যাবে। কিন্তু আলটিমেট যেটা হচ্ছে এর থেকে, সেটা হচ্ছে সরকারের ওপর কিন্তু একটা ইমেন্স প্রেশার তৈরি হচ্ছে। 140 কোটি জনগণ এখন নয় টিভিতে, নয় সমাজ মাধ্যমে কিন্তু তারা কানেক্টেড। তারা প্রতিনিয়ত ভেতর থেকে বলতে পারেন হরমোন, ইস্ট্রোজেন হরমোন তাদের থেকে পাম্প হচ্ছে। তারা কিন্তু চাইছেন ভারত প্রত্যাঘাত করুক। দেখুন, সাধারণ জনগণ কিন্তু প্রত্যাঘাত মানে তারা সামরিক প্রত্যাঘাত বোঝে, শুধুমাত্র মিলিটারি অপারেশন বোঝে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে, বাণিজ্যিক স্তরে ভারত কিন্তু প্রত্যাঘাত করা শুরু করে দিয়েছে। কিন্তু লোকে চোখের সামনে দেখতে চায়। এবং নরেন্দ্র মোদী বা নিজেকে সবসময় যেটা ভাবে প্রজেক্ট করেছেন, তিনি হচ্ছেন অ্যাকশন ম্যান। সেটা উড়িতে হতে পারে, সেটা বালাকোটে হতে পারে, কারণ পাকিস্তানকে ঘুষকে মারেঙ্গে সেটা দেখানো হয়েছে। ফলে লোকের এক্সপেকটেশন কিন্তু আরো বেড়ে গেছে। তারা চাইছে এবার চোখের সামনে দেখতে যে পাকিস্তানকে শায়েস্তা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত আর্মি, তারপরে নৌবাহিনী, এদের যে ছবি, সেই ছবিও বাইরে চলে আসছে। ফলে লোকের এক্সপেকটেশন কিন্তু ক্রমাগত বাড়ছে। এর সাথে ধরুন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন সবার রক্ত ফুটছে, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রক্ত ফুটছে। তাই মানুষের ধৈর্যের পাত কিন্তু ভেঙে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, সরকার কিন্তু নিজের উপরও একটা চাপ কিন্তু বাড়াচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রসংঘ, ইউএন
সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন ভারতকে বা যুদ্ধে না জড়াতে। অন্যান্য দেশগুলোও বলছে যথেষ্ট সহনশীলতার মধ্যে করতে হবে, যত মাস ক্যাজুয়ালিটি না হয় সেটা ভারতকে লক্ষ্য রাখতে হচ্ছে। কারণ একবার যদি শুরু হয় এবং তারপরে যদি পাকিস্তান ওই দিক থেকে প্রত্যাঘাতের মতো জায়গায় থাকে, তাহলে কিন্তু জানা নেই এটা অ্যাটল কতদূর টানতে পারে। সেই জিনিসটা অনবরতভাবে ভারতকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। যারা অ্যাঙ্কার তারা এসি ঘরে বসে যত সহজে যুদ্ধের আর কি ঘোষণা করছেন, দেখ লেঙ্গে, পাকিস্তানকে শেষ করে দেবো, একটা মিসাইল হলেই আর কি মুনিরের ধর উড়ে যাবে। কিন্তু যে সমস্ত সেনা ঠান্ডায় বালির মধ্যে দাঁড়িয়ে, প্রত্যন্ত এলাকায় দাঁড়িয়ে, তাদের কাছে কিন্তু যুদ্ধটা মরণ বাঁচন লড়াই। এবং তাদের পরিবারের কাছেও তারা কিন্তু যখন ঘুমাতে যায়, তাদের ছেলে বা তাদের স্বামী কিন্তু ওই বর্ডার এলাকায় দাঁড়িয়ে থাকছেন, প্রাণটা চলে যেতে পারে। আমি হাত গুনে বলা যায় যে এই ধরুন 400টা চ্যানেলের যারা অ্যাঙ্কার আছেন, যারা এডিটার আছেন, কজন সেনাবাহিনীতে কাজ করে, কিন্তু খুব কম। তারা একটা মৃত্যুর যন্ত্রণা তারা কিন্তু বুঝতেও পারছেন না। তাদের কাছে এটা একটা হচ্ছে বলতে পারেন বিক্রি করা, কোট আনকোট যুদ্ধ বিক্রি করা, যাতে তাদের টিআরপির লড়াই। তাই কি আর কি সেনাদের উপর দিয়ে কি আসে সেটা ভাবার মতো সময়ও তাদের নেই। একজন শহীদ হয়ে এলে দুদিন তার প্রচার হবে, তারপর তার ফ্যামিলির খবর কেউ জানে? নদিয়ায় আমাদের আলী শেখ যে দুদিন আগেই পেহেলগাঁও থেকে এই কাশ্মীর থেকে যার বডি এলো, তার বাড়িতে কি আর কেউ টিভি চ্যানেল যায়? ওই একদিনের ওই সবাই মিলে যেদিন তার দেহ এসেছিল সেখানেই ইতি। তারপর কিন্তু আর ঝন্টু আলী শেখের বাড়ি কেউ মারায়নি। সে পরিবার কেমন আছে কেউ দেখেও নি। আগের কত এরকম শহীদ হয়ে গেছে, তাদের বাড়ি কেউ চায়ও না। তো এবার দেখা যে কবে স্ট্রাইকটা পড়ে। কিন্তু আমরা সাংবাদিকরা তো রোজই যুদ্ধটা প্রায় শুরুই করে দিলাম। ফলে এখানে এদেরও টিআরপি ধরে রাখতে আরো উত্তেজনার পারদ বাড়াতেই হবে। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।